ক্ষমতার চেয়ারটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর, কিন্তু এর পায়াগুলা অর্থাৎ চেয়ারের পাগুলা যখন নড়বড়ে হয় তখন ভেতর থেকে যে আওয়াজ বের হয় ওইটা পৃথিবীর সব থেকে ক্ষমতাধর যে শাসক তাকেও কাঁপিয়ে দেয়। আবারও বলবো, ক্ষমতার চেয়ারটা যখন নড়বড়ে হয় চেয়ারের পায়াটা, তখন পৃথিবীর সব থেকে ক্ষমতাধর যে শাসক তার মসনদও কাঁপাকাঁপি শুরু করে। এটা রাজনীতির বাস্তবতা। 2024 সালের আগস্ট মাস দক্ষিণ এশিয়ার বুকে আমরা যেটা দেখলাম সেটা কোনো রাজনৈতিক পরিবর্তন ছিল না। 15 বছর যে নেত্রী পুরো দেশকে নিজের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আবেগ দিয়ে নিজের মতো আগলে রাখলেন, তাকে মাত্র 45 মিনিটের নোটিশে জীবন রক্ষা করার জন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিতে হয়েছে। এক প্রকার তাকে বাধ্য করা হয়েছে আশ্রয় নিতে, কারণ বাংলাদেশের সামরিক বাহিনী তাকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের এই ঘটনার পর ভারতের তথাকথিত ককরোচ পার্টি তারা ভাবছে, আরে ঢাকায় যদি গদি উল্টে যেতে পারে তবে দিল্লিতে কেন নয়। তারা নরেন্দ্র মোদী সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, গ্যাঞ্জাম করছে, বিশৃঙ্খলা করছে, আর ভাবছে এভাবেই বুঝি দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়া যাবে। তাদের এই আন্দোলনকে, বিক্ষোভকে সমর্থন জানিয়ে তাদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত রাজাকারের পেতাত তারা ভাবছে এই বুঝি বিজেপি সরকারের পতন হয়ে গেল, আর তাদের সাধের গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করার পথ উন্মুক্ত হলো। পুতেরা, দিল্লির মসনদ দিয়ে না ভাইবা তোদের বাপের দেশ পাকিস্তান খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, পারলে ওইখানে গিয়া তাদেরকে রক্ষা কর। রাজনীতি এত সস্তা না। সোশ্যাল মিডিয়ায় বসে রিলস বানানো আর দিল্লির মসনদ দখল করা এক জিনিস না। বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে পর্দার আড়ালে ডলারের খেলা খেলে লাশের গন্ধ ছড়িয়ে একটা পুরো সরকারকে ভেনিশ করে দেওয়া হয়েছিল 2024 সালের সেই 5 আগস্ট। ভারতের এই তেলাপোকা জোট যতই লাফলাফি করুক না কেন, নরেন্দ্র মোদীর একটা চুলও বাঁকা করতে পারবে না। এটাই বাস্তবতা। কানে হেডফোন লাগায়া পুরো ভিডিওটা মন দিয়ে শুনেন, তাহলে বুঝবেন কেন নরেন্দ্র মোদীর চুল বাঁকা করতে পারবে না এই তথাকথিত অভিজিৎ দ্বীপকে মার্কিন ডিপ স্টেটের দালালের তথাকথিত রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি, তাই না? সবার আগে বাংলাদেশের সেই জুলাই মাসের দিকে একটু তাকাই। যারা ভাবছেন ছাত্ররা শুধু কোটার জন্য রাস্তায় নেমেছিল আর সরকার পড়ে গেছে, তারা এখনো রূপকথার জগতে বাস করছেন। আসল খেলাটা খেলেছিল পর্দার আড়ালের কিছু বড় বড় গডফাদার। রাজনীতির টেবিলে বাংলাদেশের অবস্থানটা সোনার ডিম পাড়া হাঁসের মতো এখনো আছে। বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের উপর চোখ ছিল একটা মস্ত বড় আন্তর্জাতিক মোড়লের। কোন সেই মোড়ল আশা করি আপনারা সবাই জেনে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সেই মোড়লকে পাত্তা না দিয়ে নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তখনই মার্কিনীদের থিঙ্ক ট্যাঙ্ক গুলা এবং দেশের ভেতরের কিছু পরাস্ত রাজনৈতিক শক্তি, জামায়াত, বিএনপি এবং মার্কিন দালালরা, দেশীয় এবং আন্তর্জাতিক দালালরা এক টেবিলে বসে হাত মেলায়। তৈরি হয় রেজিম চেঞ্জের সেই মাস্টার প্ল্যান। সেখানে ছাত্ররা ছিল জাস্ট একটা ফ্রন্টলাইন আর্মি। আসল রিমোট কন্ট্রোল ছিল সেই 7 সমুদ্র 13 নদীর ওপারে। 2024 সালের জুনে হাইকোর্টের একটা রায় আসে, সরকারি চাকরিতে 56% কোটা পুনর্বহাল থাকবে, যেখানে 30% কোটা ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, নাতিপুতিদের জন্য। সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে এটা ছিল মরার উপর খাড়ার ঘা। তারা রাস্তায় নামলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। তাদের দাবি কিন্তু সরকার পতন ছিল না, দাবি ছিল স্রেফ একটা যৌক্তিক সংস্কার। তাহলে এই আন্দোলন কিভাবে ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানে রূপ নিল? এখানে যেমন দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত ছিল, তেমনি আওয়ামী লীগের একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত এখানে ভূমিকা রেখেছে। 14 জুলাই যখন আন্দোলনরত ছাত্রদের ইঙ্গিত করে একটা বিতর্কিত মন্তব্য করা হলো, যদিও মন্তব্য বিতর্কিত ছিল না, ওইটাকে বিতর্কিত বানানো হয়েছে পরিকল্পিতভাবে। আর জামাত শিবির এইটাকে ক্যাশ করে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল বানিয়ে ফেললো। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ছাত্রদের উপর হেলমেট পরে শিবিরের সন্ত্রাসীরা হামলা করে ছাত্রলীগের উপর দায় চাপালো, ঠিক তখন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা ছাত্রলীগকে দায়ী করা শুরু করলো, কারণ সরকার দলীয় রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ। 16 জুলাই রংপুরে শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য আবু সাইদের বুকের রক্ত দিয়ে আন্দোলনের বারুদ জ্বলে উঠল।
আবু সাইদকে পরিকল্পিতভাবে জামাত শিবির হত্যা করে সেই দায় চাপালো পুলিশের উপর। আর ঠিক তখন ওই চক্রান্তকারীরা তাদের সবচেয়ে নোংরা তাসটা খেললো, যার নাম লাশের রাজনীতি। পলিটিক্সের একটা ডার্ক রুল আছে, জনগণকে যদি খেপিয়ে তুলতে চাও তবে রাজপথে কিছু তরতাজা লাশ ফেলে দাও। ছাত্রদের এই আবেগকে হাইজ্যাক করে নিল চক্রান্তকারীরা। ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে 24 ঘন্টা প্রপাগান্ডা ছড়ানো হলো। এডিটেড ভিডিও, ভুয়া অডিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, গণকবর দেয়া হচ্ছে, এগুলা ছড়িয়ে কৃত্রিম লাশের সংখ্যা বানিয়ে এমন একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করা হলো যে সাধারণ মানুষের মাথা সম্পূর্ণরূপে গরম হয়ে গেল। বাঙালি এমনিতেই আবেগপ্রবণ জাতি, তারা পেছনের চক্রান্ত দেখবে না, দেখবে শুধু স্ক্রিনের রক্ত। ব্যাস, ঘর ছেড়ে মা বোনেরা রাস্তায় নেমে আসলো, রিক্সা চালকরা লাঠি হাতে রাজপথে নেমে গেল। 5 আগস্ট যখন সরকার পড়ে গেল তখন মানুষ দেখলো আসল চেহারা। যে ছাত্ররা কোটা সংস্কার চেয়েছিল তারা দেখলো সংসদ ভবন লুট হয়ে যাচ্ছে। 70 ঊর্ধ্ব একজন নারীর অন্তর্বাস নিয়ে নোংরামি করছে তথাকথিত জামাত শিবিরের সন্ত্রাসীরা। দেশের অর্থনীতি আইসিইউতে চলে গেল, আর ক্ষমতা চলে গেল বিশেষ একটি গোষ্ঠীর হাতে। একেই বলে নিখুঁত চক্রান্ত, যেখানে সাধারণ মানুষ হলো দাবার গুটি আর চাল চাললো বিদেশি সব মাস্টার মাইন্ড। ভারতের এই যে নরেন্দ্র মোদী বিরোধী মানে বিজেপি বিরোধী দলগুলা আছে, যারা একাট্টা হয়ে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইছে, তাদেরকে রাজনৈতিক বিশ্লেষকরা ককরোচ পার্টি বা তেলাপোকা জোট বলে থাকে। তেলাপোকার একটা বড় কোয়ালিটি হলো পারমাণবিক বোমা মারলেও এরা মরে না, ড্রেনের ভেতরেও এরা নিজেদের অ্যাডজাস্ট করে নিতে পারে, এটা তাদের বৈশিষ্ট্য। ভারতের এই বিরোধী দলগুলার নিজেদের মধ্যে কোনো মিল নাই। বাংলায় দিদি আর বামেরা একে অপরের জানের শত্রু। দিল্লিতে আপ আর কংগ্রেস কুস্তি লড়ে সকাল সন্ধ্যা, কিন্তু মোদি নামের ওই একটা সিংহের ভয়ে এরা সব সময় শেয়ালের মতো গর্তে এসে ঢুকে বসে থাকে। এদের কোনো পলিসি নেই, কোনো ভিশন নেই, একটাই ভাঙা রেকর্ড, মোদি হটাও দেশ বাঁচাও। এরা মাঝে মধ্যে দিল্লির বর্ডারে কৃষক নিয়ে এসে রাস্তা বন্ধ করে, সংসদে পেপার কুচি উড়ায় আর ভাবে ব্যাস এই বুঝি মোদির দিন শেষ। গতকাল ডিপ স্টেট প্রযোজিত আরেক নাটকের মঞ্চায়ন হয়েছে দিল্লির সংসদ ভবন এলাকায়। ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযান ঘিরে দিনভর উত্তপ্ত হয়েছে দিল্লির প্রাণকেন্দ্র। চলল টিয়ার গ্যাস, আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ককরোচ জনতা পার্টি 20 জুলাই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল। এই ডাকে সাড়া দিয়ে রোববার 19 জুলাই রাত থেকেই অভিযানের জন্য জড়ো হতে শুরু করেছিল ভারতের সেই তথাকথিত আন্দোলনকারীরা, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল। সোমবার গতকাল 20 জুলাই থেকে ভারতের সংসদে শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন। এই দিনটিকেই তাদের বার্তা দেওয়ার জন্য বেছে নিয়েছিল অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি, যেটা ডিপ স্টেট প্রযোজিত একটা রাজনৈতিক তথাকথিত দল। কিন্তু এই ককরোচরা ভুলে যায় নরেন্দ্র মোদী কোনো কাঠের পুতুল নয় যে রাজপথে 2-4টা ঢিল আর চিৎকারে তিনি ভেঙে পড়বেন। বাংলাদেশের ফর্মুলা ভারতে অ্যাপ্লাই করতে গেলে এই তেলাপোকা জোটের ডানাটাই ছাটা পড়বে। কেন ভারতে এই চক্রান্ত কোনোদিন সফল হবে না, চলেন একটু বোঝার চেষ্টা করি। ফেসবুকে বসে যারা জ্ঞান দেয় ভারত আর বাংলাদেশ একই, তাদের গাল টিপলে দুধ বের হবে এটা নিশ্চিত। কেন চক্রান্তকারীরা ভারতে এসে লেজ গুটিয়ে পালায় তার 4টি সলিড কারণ আমার মনে হয়েছে আপনাদের জানানো উচিত। প্রথমত, র এবং আইবি, এরা হচ্ছে ভারতের লোহার দেওয়াল। বাংলাদেশে যেভাবে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিউজ ছড়িয়ে লাশের রাজনীতি করা গেছে, ভারতে সেটা করতে গেলে ঘাড়ের উপর কড়া আইনি কুপ করবে। এটা বিশ্বাস করেন তো? ভারতের গোয়েন্দা সংস্থা র আর আইবি কোনো মুয়া না। কোনো বিদেশি এজেন্সির বাপও যদি ভারতের মাটিতে বসে সাইবার ওয়্যার কিংবা গুজব ছড়ানোর চেষ্টা করে, তবে নিশ্চিত থাকেন ভারতের কাউন্টার ইন্টেলিজেন্স তাকে পাতাল থেকে টেনে বের করবে। এখানে গুজব ছড়ানোর আগেই আইটি অ্যাক্টের ডান্ডা রেডি করা থাকে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কখনোই থাকে না, কারণ বাংলাদেশের গোয়েন্দারাই বিক্রি হয়ে যায়, বাংলাদেশের সেনাবাহিনী ডলারের কাছে বিক্রি হয়ে যায়। 2, ভারতের বিশাল সাইজ আর ফেডারেল পাওয়ার। বাংলাদেশ ছোট্ট দেশ, ঢাকা লকডাউন মানে পুরো দেশ ভ্যানিশ। কিন্তু ভারত এইটা একটা মহাদেশের মতো, 28টা রাজ্য ভাই। দিল্লিতে যদি কৃষকরা 1 বছরও বসে থাকে, মুম্বাইয়ের স্টক মার্কেট রকেট গতিতে উপরে উঠবে। সাউথ ইন্ডিয়ার আইটি হাব নিজের গতিতে চলবে। এক জায়গায় আগুন লাগলেও বাকি 27টা রাজ্য একদম কুল থাকে। পুরো ভারতকে একযুগে রাজপথে নামানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নাই। এই তেলাপোকা জোট দূর কি বাত,
নাম্বার 3, ইভিএম আর ব্যালটের আসল ম্যান্ডেট। বাংলাদেশের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছিল, যা চক্রান্তকারীরা পেশ করেছে। কিন্তু ভারতে 2024-এর ইলেকশনে কোটি কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর এনডিএ জোটকে ক্ষমতায় বসিয়েছে। ভারতের ক্ষমতা রাজপথের গুন্ডামি দিয়ে চেনা যায় না রে ভাই, চেনা যায় সংসদের ম্যাজিক নম্বর 272 দিয়ে। মোদীর কাছে সেই নম্বর আছে, তাই রাজপথে যতই চিল্লা নরেন্দ্র মোদীর গদি নড়বে না। নাম্বার 4, অরাজনৈতিক মহাশক্তিশালী সেনাবাহিনী। বাংলাদেশের ইতিহাসে আমরা বহুবার দেখেছি ক্ষমতার চাবিকাঠি সেনাবাহিনীর হাতে চলে যায়, কারণ এরা গাদ্দার, এরা পাকপন্থী। কিন্তু ভারতীয় সেনাবাহিনী লোহার মতো শক্ত এবং 100% অরাজনৈতিক দেশপ্রেমিক। দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো কাটাকাটি করে মরলেও ইন্ডিয়ান আর্মি কোনোদিন ক্ষমতা দখল করতে আসবে না, কারণ তাদের পলিসি এটা না। বাংলাদেশে কতবার সামরিক অভ্যুত্থান হয়েছে, ভারতে কতবার সামরিক অভ্যুত্থান হয়েছে, পার্থক্য খুঁজেন, আশা করি নিজেরাই বুঝবেন। ভারতীয় সেনাবাহিনী বর্ডারে শত্রুর বুক ফুঁড়ে দিতে পারে, কিন্তু দেশের ভেতরের নোংরা রাজনীতিতে নাক গলাতে আসে না। এটাকেই বলা হয় দেশপ্রেম। যেই দেশপ্রেমের পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনী 100-তে 100 পেয়ে বারবার উত্তীর্ণ হয়েছে। কিন্তু বাংলাদেশের গাদ্দাররা ডলারের কাছে বিক্রি হয়ে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দিয়েছে। তাহলে ফাইনাল কথা কি? রাজনীতি চলে মাথা দিয়ে, বুক চাপড়ে নয়। বাংলাদেশে যা হয়েছে তা ছিল সাধারণ মানুষের আবেগের উপর দাঁড়িয়ে একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত, যার পেছনে ছিল লাশের নোংরা রাজনীতি। কিন্তু ভারত কোনো তাসের ঘর নয়, এটা পৃথিবীর সব থেকে বড় আর ম্যাচিউরড ডেমোক্রেসি। এখানে কোনো তেলাপোকা জোট কিংবা ডিপ স্টেট প্রযোজিত কোনো তেলাপোকা পার্টির নাটকে, এদের ব্লুপ্রিন্টে ভারত পরাস্ত হবে না। মোদী সরকারকে সত্যিকার অর্থে যদি হারাতে হয়, তবে রাজপথে চক্রান্ত করে লাভ নাই। ক্ষমতা থাকলে ইভিএম এর বুতামে মোদীর চেয়ে বেশি ভোট পেয়ে দেখাও। ভারত আর বাংলাদেশ এক জিনিস না। ভারতের ক্ষমতার চাবি রাজপথের ড্রেনে পড়ে থাকে না, ওটা থাকে ভারতের 140 কোটি জনতার আঙুলের ডগায়। তাছাড়া ভারতের জনগণ গত কয়েক দশকে বহু রাজনৈতিক উত্থান পতন দেখেছে। সবশেষ সাধারণ ছাত্র জনতাকে ব্যবহার করে মার্কিন ডিপ স্টেটের বাংলাদেশের রেজিম চেঞ্জ অপারেশন। ভারতীয়রা রাজনৈতিক দলের ছক আর সাধারণ মানুষের আবেগের তফাৎটা ভালোভাবে বুঝে। তাই বাংলাদেশে যে চক্রান্তের ফর্মুলা কাজ করেছিল, ভারতের পরিপক্ক গণতন্ত্র এবং শক্তিশালী নিরাপত্তা প্রাচীরের সামনে তা সম্পূর্ণ ব্যর্থ হতে বাধ্য। আর সব থেকে বড় কথা, ভারতের মানুষ প্রচন্ড দেশপ্রেমিক। সবকিছুর উপর ভারতীয় স্বার্থ আগে দেখতে হবে। ইন্ডিয়া ফার্স্ট। ভারতীয়রা বাংলাদেশিদের মতো গান্ডু না, যারা নিজেরাই নিজেদের নাক কেটে যাত্রা ভঙ্গ করে, নিজেরাই নিজেদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কপাল চাপড়ায়। ভারতের সংসদে বিরোধী দলগুলোর সাথে ঝগড়া হয়, কিন্তু যখন ভারতের স্বার্থ চলে আসে, তখন সব ভারতবাসী, সব দল মত নির্বিশেষে এক হয়ে যায়, ভারতের পক্ষে কথা বলে। ভারতের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ককরোচ জনতা পার্টি কখনোই সরকার পতনের আন্দোলনে যাবে না, যতই ডিপ স্টেট প্রযোজিত নাটক হোক না কেন। এটাই বাস্তব। সবচেয়ে বড় কথা, ভারতের সেনাবাহিনী ডলার খেকো বদমাইশ না, যারা নিজের রাষ্ট্রকে ভাঙার জন্য পথ খুলে দেবে, যারা নিজের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিদেশিদের হাতে, চক্রান্তকারীদের হাতে তুলে দেবে। সুতরাং বাংলাদেশি, পাকিস্তানি রাজাকারের বাচ্চারা যারা ভাবছো ককরোচ পার্টি নরেন্দ্র মোদীর সরকারকে হটিয়ে ফেলবে, পতন করবে, তারা আপাতত আঙুল দিয়ে সেই সুখ নাও। তোমাদের গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করার স্বপ্ন আপাতত সফল হচ্ছে না, কারণ এই ভারত সেই ভারত না। এই ভারত 2026 সালের ভারত, এটা মানতে হবে। এই ভিডিও দেখার পর বাংলাদেশের অসংখ্য রাজাকারের বাচ্চারা কমেন্টে এসে আমাকে বলবে মোদির দালাল, ভারতীয়দের দালাল, হিন্দুত্ববাদের দালাল। বাট আই ডোন্ট কেয়ার। যে দেশের মানুষ তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সে দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এসবকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সেই দেশের মানুষের পক্ষে কথা বলতে পারাটাও অনেকটা সৌভাগ্যের, অনেকটা গর্বের, যেটা ভারতীয়দের পক্ষে কথা বলতে পেরে আমরা অনুভব করি, আমি অনুভব করি। সুতরাং দালাল বইলা লাভ নাই। ভারত ভারতী, ভারতের সাথে বাঙ্গুদের তুলনা করাটাই বোকামি। ভালো থাকবেন, ধন্যবাদ।